আজকের আলোচনা পর্বে প্রবেশ করার আগে, ঢোকার আগে আমি আমার পরম আরাধ্য, পরম প্রিয়, পরম বিভুর দিব্য অমৃত চরণ যুগলে আমার প্রণাম জানাই। আর আপনাদের, আমার প্রিয় দর্শক বন্ধুদের, আমি আমার আন্তরিক সম্মান ও ভালোবাসা জানিয়ে আজকের কথা শুরু করছি। প্রথমে আমি একটা আপনাদের অনুরোধ করি যে আমার ভিডিও আপনারা দেখেন তো আপনারা প্রত্যেকটাতেই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, মন্তব্য লিখবেন আপনাদের ভালো লাগলো কি না এবং কেন কি বৃত্তান্ত। আর যদি আপনাদের কোনো টপিকস মানে সাবজেক্ট বিষয় শুনতে ইচ্ছা হয় সেটাও ওখানে লিখে জানাবেন, আমি খুব খুশি হব, খুব আনন্দ পাব। তো আজকের টপিকস হচ্ছে জাতিস্বর। জাতিস্বর কি? কিছু কিছু দুনিয়ায় মানুষ জন্মায়, সংখ্যায় তারা কম, যারা খুব বাচ্চা বয়স থেকে তার আগের জন্মের মানে গত জন্মের কথা বলে, তাদের মনে থাকে, স্মৃতিতে থাকে। সংখ্যা কম, এসব লোক যে প্রচুর জন্মায় তা কিন্তু না, এটা কম। এদের বলে জাতিস্বর। এই পৃথিবীতে এখনো জাতিস্বর জন্মায়, আগে অনেক বেশি জন্মাতো, কারণ মানুষ ভালো ছিল। এখন মানুষ এর মন বিষাক্ত হয়ে যাওয়াতে, মানুষ নষ্ট হয়ে যাওয়াতে খুব কম জন্মায়। তো এই জাতিস্বর এর একটা কাহিনী দিয়ে আমি শুরু করব, সত্য ঘটনা আর কি। এই শান্তি দেবী নামে একজন জাতিস্বর জন্মেছিলেন। তিনি একটু দেরিতে কথা বলেছেন। 4 বছর বয়স থেকে উনি বলতে শুরু করেছেন যে আমার বাড়ি হচ্ছে মথুরায়। উনি জন্মেছিলেন দিল্লির কাছে একটা জায়গা। বলছে আমার বাড়ি মথুরায়। সবাই তো মতো অবাক হয়, কী সব বলছে, এইসব কী সব কথা বলে, এই কথাগুলো কী সব, পাগল নাকি, মাথা খারাপ হয়েছে নাকি, আবল তাবল বক করছে। কিন্তু সেই মেয়েটি, ওই ছোট্ট মেয়েটি কিন্তু সে বলেই চলেছে এই কথা, আমার বাড়ি ছিল মথুরায়, আমার স্বামী আছে। বলছে আমার স্বামী আছে, আমার বাড়ি সেখানে মথুরায়, আমি চিনতে পারবো গেলে সব। আমি মারা গিয়েছিলাম হাসপাতালে, আমার একটা বাচ্চা হওয়ার সময় 7 দিনের মাথায় আমি মারা যাই। এরপর আমার এখানে জন্ম হয়েছে, এই দিল্লিতে। তো এই কথাটাকে খুব তো লোকে দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। পরবর্তীকালে কিন্তু এই কথাটা এমনভাবে ছড়িয়ে গেল চতুর্দিকে, তার বাবা মাও চিন্তা করতে শুরু করলো যে কি ব্যাপার এটা, এই কথা বলছে কেন। তো এইটা নিয়ে তখন চিন্তিত হয়েছে, চারদিকে রটে গেছে। বড় বড় লোকরা, বিদ্বান লোকেরা, সব স্কলাররা আসতে শুরু করেছে এবং এই স্কলাররা তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে বিশ্লেষণ করছেন, অ্যানালিসিস করছেন যে এরকম সত্যি কিনা। তারা নানা রকম তার কাছ থেকে বয়ান নিয়েছে, তার কথা অনেক শুনেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এসে। তারপরে তখন মহাত্মা গান্ধী একটা কমিশন তৈরি করলেন, মহাত্মা গান্ধী, এই ব্যাপারে। এই শান্তি দেবীর জন্ম হয়েছিল দিল্লিতে 1926 সালের 11ই ডিসেম্বর। তো যাই হোক, তো মহাত্মা গান্ধীর কাছে খবরটা গেছে, তিনি এটা বিশ্বাস করেছেন, কিন্তু বলেছেন প্রমাণ দাও আমাকে। কমিশন একটা নিয়োগ করেছেন বড় বড় লোকেদের। তো কমিশন নিয়োগ করার পর কমিশনের লোকেরা সব গেছে এই শান্তি দেবীর বাড়িতে। তখন তো ছোট, 6 বছর এরকম বয়স হবে, 2 বছর কেটে গেছে, ইন দ্য মিন টাইম 2-3 বছর, 6-7 বছর বয়স।
তারপরে তারা কিন্তু তাকে নিয়ে গেছে, তাকে সেখানে নিয়ে গেছে, সেই নিয়ে গেছে তাদের রাস্তা, সে ওই মেয়েটাই রাস্তা চিনিয়ে তাদেরকে নিয়ে গেছেন ওখানে। তার সেই মথুরার বাড়িতে, দিল্লি থেকে মথুরায় ট্রেনে গেছেন, গিয়ে সেই মথুরার বাড়িতে নিয়ে গেছে। আর সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সঙ্গে গল্প করছে, সে আগের গল্প। তারা তো সব অবাক, আগে যেসব গল্প করতো, যেসব কথা বলতো, যেরম ভাই বলতো সেইভাবে সে বলছে। তারা সব অবাক হয়ে গেছে, আশ্চর্য তো, এ তো আগের জন্মে যা ছিল তাই বলছে। তা পাড়া শুদ্ধ লোক এবং গ্রাম শুদ্ধ লোক ছুটে আসছে বিভিন্ন জায়গা থেকে দেখতে। এবার স্বামীর সঙ্গে দেখা হয়েছে, স্বামীকে অনেকগুলো গোপন কথা বলেছে, তখন স্বামী বিশ্বাস করেছে। একটা কি যেন স্বামী খুঁজে পাচ্ছিল না আলমারির ওদিক থেকে, তো সেটা সে বার করে দেয়। স্বামী ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারে যে এটা সত্য, যে ওই গত জন্মে এখানে ছিল আমার কাছে। এই শান্তিদেবী পরবর্তীকালে ঠাকুরের কাছে আসেন। সেখানে কি বলেছেন সেগুলো বলি আপনাদের। ঠাকুরের কাছে আসেন এবং ঠাকুরের কাছে দীক্ষা নেন, এবং তিনি আলোচনা হচ্ছে ঠাকুরের সঙ্গে, অত আলোচনা বলতে পারবো না, বড় তো মূলগুলো বলি। আলোচনা হচ্ছে, তিনি ঠাকুরকে বললেন, আমি মারা যাওয়ার পর আমি দেখলাম একটা কেমন যেন আমি ধোঁয়া হয়ে গেছি, যে ধোঁয়াটাকে চোখে দেখা যায় না, এরকম ধোঁয়ার মতো হয়েছি। আর কে যেন এসে, দুজন এসে আমাকে একটা কিসের ভেতর বন্দি করে নিয়ে চলে গেল। নিয়ে যেখানে আমাকে ছাড়লো, সেখানে দেখি দ্বারকাজি বসে আছেন আলোময় করে। দ্বারকাজি মানে কি? শ্রীকৃষ্ণ। উনি তো শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন আগের জন্মে, খুব পুজো করতেন শ্রীকৃষ্ণের, গান করতেন, পুজো করতেন, তো ভক্ত ছিলেন। তা উনি শ্রীকৃষ্ণের ওখানে নিয়ে তাকে ছেড়েছে, এবং দ্বারকাজি মানে শ্রীকৃষ্ণ, উনি বসে আছেন। তা উনি শান্তিদেবী দেখতে পাচ্ছেন, দেখছেন এইসব বলেছেন। এবং উনি আজন্ম নিরামিষাশী, উনি নিরামিষাশী ছিলেন। তো গত জন্মে তার নাম ছিল লাড্ডি দেবী। তা তিনি ছিলেন গত জন্ম নিরামিষাশী, এই জন্য মাছটা, মাংস, আন্ডা এসব কিছু খান না জন্ম থেকে। শান্তিদেবীর এক আত্মীয় চিঠি লিখে বিস্তারিত ঘটনা সব জানান। তার আগের জন্মের স্বামীর নাম ছিল কেদারনাথ, কেদারনাথকে জানান। শান্তিদেবী তার এক আত্মীয়ের সঙ্গে দিল্লিতে কেদারনাথের খুড়তুতো ভাই কাঞ্জীবনের সঙ্গে দেখা করেন, এবং তাকে চিনতেও পারেন। মানে তার স্বামীর আগের জন্মে, এখন তো বাচ্চা, স্বামীর খুড়তুতো ভাইয়ের সঙ্গে দেখা করেন, তাকে চিনতে পারেন। কেদারনাথ তার স্বামী পরে তার ছেলে, মানে এই শান্তিদেবীর পেটে যে ছেলে হয়েছিল, ছেলে এবং পরের স্ত্রীর সঙ্গে দিল্লি, মানে পরবর্তী যে স্ত্রী যাকে বিয়ে করেছেন, তার সঙ্গে দিল্লিতে এসে শান্তিদেবীর সাথে দেখা করেন। এবং তখন প্রথম সাক্ষাতে তিনি নিজেকে একটু অন্যরকমভাবে সেজে গুজে এসেছিলেন, বলে আমি কেদারনাথের ভাই, বড় ভাই। কিন্তু শান্তিদেবী তা মানেননি, বলেছে না না, আমি চিনতে পেরেছি। আর কেদারনাথের ছেলে নবনীতালকে চিনে ফেললেন। কেদারনাথ তাহলে এইভাবে কিন্তু কেদারনাথ বাড়ি চলে যাওয়ার পর শান্তিদেবী মথুরা যাওয়ার জন্য বাড়ির লোকের ওপর জোরাজুরি করতে শুরু করলো। তিনি তার বাড়ির লোকদের বলেন যে আমি যাব। বলেছে ওই বাড়িতে তিনি একটা পাত্রের মধ্যে টাকা পয়সা প্রচুর রেখে এসছেন, সেটা কেদারনাথকে দেখিয়ে দেবেন, বলে আরেকবার যান। এবং তখন তাকে সবাই বুঝতে পারে, চিনতে পারে। তাহলে এ হলো জাতিস্বর।
পৃথিবীতে বিভিন্ন দেশেই জাতিস্বর জন্মগ্রহণ করেছে। ঠাকুর বলছেন জাতিস্বর একটি প্রক্রিয়া। কিরকম ব্যাপার না, একটা পদ্ধতি, একটা সায়েন্টিফিক প্রসেস। দেখা গেছে কোনো মানুষ হঠাৎ মাথায় আঘাত পেয়ে হয়তো, তারপরে সবার হবে না, হয়তো একজনের হঠাৎ এরকম হয়েছে যে মেমোরিটা ফিরে এসেছে, প্রিভিয়াস বার্থের মেমোরিটা ফিরে এসেছে। এটা একটা বড় কথা। ঠাকুর শুনে বললেন, ওই যে বললাম যে ব্রেনের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, মানুষের দেহে সে অ্যারেঞ্জমেন্টটা থাকে, কিন্তু ওটা অচল থাকে। ওটা সচল হলে সেই অ্যারেঞ্জমেন্টটা ফিরে আসে, ব্যবস্থাটা, সিস্টেমটা ব্রেনের মধ্যে, তখন তার সেই সব কথা মনে পড়ে যায়। ঠাকুর বলছেন সেটা খুব ভালো। দুঃখের, গত জন্মের দুঃখের কথা মনে হলে যা মনে একটু খারাপ হতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু গত জন্মের সুখের কথা ও মনে হবে, আনন্দ হবে। আর গত জন্মে যে আমার মনে পড়েছে, সেটাই সবচেয়ে বড় আনন্দ। তো সেটা সবচেয়ে বড় আনন্দ, এটা মনে রাখতে হবে। তো এই জাতিস্বর নিয়ে রিসার্চ করেছেন খুব বিখ্যাত বিজ্ঞানী ইয়ান স্টিভেনসন। আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির উনি ছিলেন প্যারাসাইকোলজির প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট। খুব বড় মানুষ তিনি এর ওপর বিশাল রিসার্চ করেছেন সারা পৃথিবী ঘুরে ঘুরে, এবং এই রিসার্চ করে তিনি গোটা 3 বই লিখেছেন, খুব বড় বড় ভলিউমিনাস মোটা বই, একদম মোটা বই। আবার এরপর জিম টাকার, তিনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মেডিকেল সায়েন্সের। তিনি এটা রিসার্চ করেছেন, খুব রিসার্চ করেছেন। শান্তি দেবীর সঙ্গে জিম টাকারের দেখাবার্তা হয়েছে, কথাবার্তা হয়েছে। ইয়ান স্টিভেনসনের সঙ্গেও দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে, এবং তাঁরা তাকে ইনকোয়ারি করেছেন, ইন্টারভিউ নিয়েছেন, অনেক প্রশ্ন করেছেন, জেনেছেন। তাদের বিজ্ঞানী তো, বড় বিজ্ঞানী তো, তাদের প্রশ্ন অন্যরকম, সব কিছু জেনেছেন। এবং তারা যে বই লিখেছেন, সেই বইতে এইসব ঘটনা উল্লেখ করা আছে অনেক জায়গায়, তার মধ্যে এনার ঘটনা উল্লেখ করা আছে। তো ইয়ান স্টিভেনসন বলছেন একটা বার্থ মার্ক থাকে, মানে জন্মগত দাগ থাকে শরীরে, কোথাও ছোট হোক বা বড় হোক, যাই হোক, ওইটা গত জন্মে তার কোনো কারণে হয়েছিল দাগটা, সেটা থেকে যাবে। ওইটা কিন্তু পাওয়া যায় সব জায়গাতে, উনি এটা পেয়েছেন। কার কি মার্ক পেয়েছেন, বার্থ মার্ক বা জন্মচিহ্ন, জন্মগত চিহ্ন, সেটা তিনি বলেননি, কিন্তু পাওয়া গেছে বলেছেন। তাই তিনি বারবার একটা কথা বলছেন যে বার্থ মার্ক থাকে। আর বেশিরভাগকে দেখা যায় বড় হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে ওগুলো স্মৃতি থেকে চলে যায়, ভুলে যায়। কি অদ্ভুত খেলা ঈশ্বরের! বড় হয়ে গেলেও যদি মনে থাকে, তাহলে আর জীবন চালাতে পারবে না, ওইটাই থাকবে, এটা এই জীবনটাকে সে মানতে পারছে না আর কি। আবার বড় বড় মহাপুরুষদের সারা জীবনই থাকে, সব জন্মের কথা, যেমন ঠাকুরের মনে ছিল, সব জন্মের কথা, কত গল্প করেছেন, অনেক গল্প করেছেন জন্মগুলো নিয়ে। আমার মনে হয় আমি অমুক জায়গায় এইরকম ছিলাম, একটা পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপর আমি বসতাম, ওখানে আমার ঘর ছিল, আমার একটা সুন্দরী বউ ছিল, আমাকে খুব যত্ন করতো, সেবা করতো। হ্যাঁ, ওখানে পা রেখে রেখে পাথরের উপর আমার দাগের মতো হয়েছে, আমি এখনো গেলে সেটা চিনতে পারবো, এরকম কথা বলছে। তো এইসব ঠাকুরেরও মনে আছে। ভগবান বুদ্ধের তো অসংখ্য জন্মের স্মৃতি মনে আছে, জাতক, বুদ্ধ জাতকে আছে, বৌদ্ধ জাতক। এক এক জন্মে কি ছিলেন ভগবান বুদ্ধদেব, সেগুলো তিনি বলে যাচ্ছেন। ঠাকুর বলছেন আমারও সব মনে আছে, বলি না, কই না তোদের কাছে, কারণ তোরা মানুষের মন কলিযুগের মন, তখন তার এই অবস্থা ছিল না, কলিযুগের শেষ অবস্থা না, ধ্বংসের যুগ এতটা না, তাই তখন তিনি বলতে পেরেছেন।
আমি বললে কত কিছু ভাববে লোকে, তো অনেক কথাই আমি বলতে পারি না, বলতে পারিনি এই জন্মে, পারিনি এবার মানে এই জন্মে আর কি। তো এই হলো আসলে জাতিস্বর। ঠাকুর বলছেন একদিন যে জাতিস্বর যদি আমি হই, মানে নিজেকে দিয়ে বলছেন আর কি, কারণ তিনি তো হয়েই আছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে বলেছেন, আমি বাংলায় বলছি তর্জমা করে, হে অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম অতীত হয়েছে, তুমি কিন্তু সেগুলো জানো না, আমি সেগুলো জানি, আমার সেগুলো মনে আছে। অ্যান্ড সেই জন্যে আমাদের জীবনে মাথায় রাখতে হবে যে জাতিস্বর হওয়াটা একটা লক্ষ্য। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে পারছেন যে জাতিস্বর হওয়াই লক্ষ্য। তো কি করে হওয়া যায় সে সম্পর্কে ঠাকুর বলেছেন। ঠাকুর বললেন যে প্রথমে হতে হবে অদ্রোহী, মানে দ্রোহভাব রাখলে চলবে না, কারো উপর রাগ, কাউকে পছন্দ নয়, হিংসা, হ্যাঁ, কারো খারাপ জিনিসগুলো ত্রুটিগুলো দেখে তার সম্পর্কে মনে বিদ্বিষ্ট হওয়া, এইসব হলে হবে। মন একেবারে শান্ত থাকবে, একবারে নিটোল পুকুরের জলের মতো শান্ত। তো এইটা অদ্রোহী হতে হবে, আর ভেজিটেরিয়ান হতেই হবে, মানে নিরামিষাশী বলছেন। আর ইষ্টপথে চলতে হবে, যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার এগুলো ঠিক ঠিক করতে হবে। যজন মানে কি? যজন মানে আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ করা, নিজের মন এবং দেহকে শুদ্ধ করে তোলা। আমাদের দেহ মন খুব ভালো যে তা নয়, মানুষের সবসময় ভুল করছে। একজনকে ধমক দিয়ে কথা বললো, ভুল করছে, ভুল করলো, হ্যাঁ সহজ কথা বলছে, অনেক কিছুই তো ভুল করছে, হাজারে খুব ক্রিটিক্যাল ভুল করছে। তো এইটায় মানুষের এই যে অসংখ্য ভুল করছে কিন্তু বুঝতে তো পারছে না। তা কিন্তু এরকম করলে হবে না, খুব সৎ পথে চলতে হবে, খুব সৎ পথে চলা, সত্য কথা বলা, এগুলো তো করতেই হবে, জব ধ্যান। আর অদ্রোহী হতে হবে। আর কোনো বিষয় বস্তুর ওপর খুব একটা আকর্ষণ, টান, মানে ওটা আমার হলে ভালো হয়, ওটা চাই, ওটা দরকার, এই ধরনের মন আসলে হবে না। এইগুলো যদি থাকে তাহলে কিন্তু পরবর্তী জন্মে জাতিস্বর হওয়ার সম্ভাবনা থাকে। আর এ জন্মেও মনে পড়ে যেতে পারে গত জন্মের কথা। তার সঙ্গে আরেকটা জিনিস বলছেন যে এইগুলো তো করবেই, কিন্তু ওই পশ্চাৎ অপসারণী চিন্তা, মানে পেছনের দিকের চিন্তাগুলো, আমাদের আর কত ছোটবেলাকার কত শিশু অবস্থার কথা ভাবতে পারি, এইগুলো ভাবা, রোজই একবার করে বসে ভাবা, আধ ঘন্টা 1 ঘন্টা, এই মনের এই এক্সারসাইজটা, চর্চাটা করতে হবে, মনের চর্চা, ব্রেনের চর্চা, এইগুলো করতে পারলে তাহলে কিন্তু এ জন্মে গত জন্মের কথা মনে পড়তে পারে, তাহলে দারুণ মজা, খুব মজা। আবার না মনে পড়লেও আগামী জন্মে মানুষ হয়ে তো, এসব লোক তো মানুষ হয়ে আসবে, উচ্চ স্তরের মানুষ হয়ে এলে তখন কিন্তু মনে থাকবে যে আমি ওখানে জন্মেছিলাম, আমার এই নাম ছিল, এই ছিল, সেই ছিল, এই ঘর বাড়ি ছিল, এই সব ডিটেলস মনে পড়বে জীবনটা। তো এ হলো জাতিস্বর হওয়ার মানে রাস্তাটা তিনি এটা বলেছেন। আর যেটা বলছিলাম, তিনি বলছেন যে আমি যদি জাতিস্বর হই তাহলে তো আমার খুব মজা হবে। আমি হয়তো আগের জন্মে কলকাতায় ছিলাম, এই জন্মে লন্ডনে জন্মেছি, কিন্তু কলকাতার কথা সব মনে থাকবে, যেতে ইচ্ছা হবে, গেলে সব দেখতে পাবো, মনে পড়েছে সেই সব জিনিসগুলো, তা কি আনন্দ হবে। ঠাকুর বলছে সত্যিই তো খুব আনন্দ। কিন্তু আনন্দ পেতে গেলে যা যা করতে হয় তা না করলে তো আনন্দ আসবে না, তা অটোমেটিক আনন্দ এসে যাবে না, একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে আমাদের।
ঠাকুর খুব সহজভাবে সাধন পদ্ধতি দিয়েছেন। যজন যাজন যজন নিজেকে শুদ্ধ করা, আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, সৎপথে চলা, কোনো অন্যায় না করা, এ হলো গিয়ে কি না যজন। আর নাম দেন জপ, এগুলো যজন। নিজেকে চেঞ্জ করা, নিজের ভুল ত্রুটি নিয়ে তো আমরা জন্মাই। আমাদের সংস্কার ইনস্টিংক্টে কত কি আছে, জন্মগত স্বভাবে কত কি আছে, সেগুলোকে আগে নিজে বুঝতে হবে যেটা ভুল, এবার সেটাকে রেকটিফাই করতে হবে, সংশোধন করতে হবে, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, সব ইন্দ্রিয়গুলো। এইগুলোই মূল কাজ। তারপর হচ্ছে যাজন, পরিবেশকে শুদ্ধ করে তোলা। আমার চারপাশে যদি চোর ডাকাত, মদ মাতাল, আজে বাজে লোক থাকে, আমি কি শান্তি পাবো নাকি? তাদের উপদ্রবে তো আমার জীবন এবার তটস্থ হয়ে উঠবে। তাই পরিবেশকে শুদ্ধ করতে হবে। আমি শুদ্ধ না হলে পরিবেশ শুদ্ধ হবে না। আমি যদি মদ খাই বা খারাপ কুকাজ করি, মানুষ কিন্তু সে জানতে পারে। ওসব ঢাকা থাকে না। ঠাকুর যেন পাপ কোনোদিন চাপা থাকে না, এমনই মেকানিজম বা সিস্টেম ভগবান তৈরি করে দিয়েছেন পরমপিতা। ওসব চাপা থাকবে না, একটু পরে হলেও ওসব জানা যাবে না। সে মানুষ আমি যাবো তাকে সুস্থ করতে, সে বলে দাদা আপনি আগে সুস্থ হন, আপনি যা করেন আমরা সব জানি। তাহলে তো আর আমি সুস্থ করব কি করে? কিভাবে আমি তাকে সুস্থ করব? কোনো পথ আছে কি? আর পথ নেই। তাই তিনি দিয়েছেন যাজন। যজন আগে দিয়ে তারপর যাজন দিয়েছেন। আগে যাজন দেননি যে আগে পরিবেশ শুদ্ধ করো, তা কিন্তু না। আগে নিজে শুদ্ধ হও, তারপর পরিবেশ শুদ্ধ করো। ইষ্টবিধি, ঠাকুরকে আমার আহরণ থেকে প্রেমের সাথে তার কাছে সকালে অর্ঘ্য দেব, প্রদান করব, ভালোবাসা প্রদান করবো। ওটা তো আমার ভালোবাসা যাচ্ছে। এটা হলো ইষ্টবৃত্তি। সস্তনী সদাচার, সত্তার আচার, সদাচার। এইগুলো যে মানুষ মানে, যে মানুষ মানবে, তার কিন্তু জীবন পাল্টাবে, তার জীবন পাল্টে যাবে। কিন্তু ধীরে ধীরে পাল্টাবে, হুট করে তো হবে না। এতদিনের বদভ্যেস ছাড়ো, আগে তো বাবা ভগবান বলবেন, আগে তো ওগুলো ছাড়ো, তারপর আমি দেখব। তা এতদিন অভ্যেস ছাড়তে সময় লাগবে অনেক দিন। আর নতুন ভালো ভালো অভ্যেসগুলো জপ করা, ধ্যান করে এগুলো করতে সময় লাগবে অনেক দিন। কারো সারা জীবন লেগে যায়, কেউ করেই না, ভুলেই যায়। মহামায়ার মায়ার খেলা, এই মহামায়ার মায়ার খেলা। সংসারে এর ভেতর মানুষকে জড়িয়ে, সংসারে মানে এইসব প্রবৃত্তিগত কর্মের মধ্যে মানুষকে জড়িয়ে সেখানে আনন্দ পাচ্ছে তারা, প্রবৃত্তির আনন্দ, ভাবছি এটা আসল আনন্দ। কিন্তু পরে যে ছালটা দেবে না, তখন সামলাবে, তখন সামলাতে পারবে না, জান খতম। তখন সব শেষ, একদম কিছু করতে পারবে না। সেজন্যই কিন্তু ওই ঠেলা যাতে না আসে, প্রথম থেকেই চলতে হবে। এটাই আমি আপনাদের কিন্তু বলবো, প্রথম থেকে চলতে হবে। তা আজকে আমি জাতীশ্বর সম্পর্কে আলোচনা করলাম। এরপরে একদিন আমার খুব ইচ্ছে আছে যে দেখি যদি পারি একটা ক্লিপ্টোমেনিয়া নিয়ে আলোচনা করব। তারপরে প্রবৃত্তি কমপ্লেক্সগুলো জন্ম কে দিল, কোত্থেকে সৃষ্টি হলো, তার বাবা কে, তার পিতা কে, কমপ্লেক্সগুলোর পিতা, এইগুলো আমি সব বলবো। কি করে সৃষ্টি হলো, কোনখান থেকে সৃষ্টি হলো কমপ্লেক্সগুলো, এটা খুব ভালো ভালো কথা, আমার ইচ্ছা আছে বলার। এবার আপনারা যদি কোনো সাবজেক্ট দেন আমি তাই বলবো। আর কেউ কেউ বলেছেন যে যে 6টা 6টা 12টা 6টা 18টা চক্র আছে, এই প্রত্যেকটা চক্র সম্পর্কে আলোচনা করতে। অনেক বড় আলোচনা, তাই আমি চেষ্টা করছি, মনে মনে ভাবছি যে প্রথমে হয়তো কয়েকটা চক্র বললাম, একটু সংক্ষেপে বললাম, বললাম যে খুব ভালো করে বলবেন। আমি যে রাধাস্বামী নামের অর্থ, তারপরে নাম ধ্যান করার বোধহয় এরকম কিছু দিয়েছি, বিশেষ কৌশল, সুরত শব্দযোগ, সুরতের আশ্চর্য লীলা। এই সুরত জিনিসটা কি, সুরত দিয়ে যদি ঠাকুরকে ভালোবাসা যায়, সুরতের আরেকটা মানে কিন্তু প্রেম, লাভ, সেইটা আরেকটা মানে। ওই যে ঠাকুর বলছেন সার বচন,
স্বামীজি মহারাজের লেখা। সে খুব সুন্দর সুন্দর কবি, তখন কবিতা লিখতেন। কবির এই কবিরজির যেমন দোহা আছে ওরকম সবাই, তার আগে থেকে নামদেব প্রথম দিককার, কবিরজিরও আগে, কবিরেরও আগে, সে নামদেব কিন্তু ওরকম কবিতা, কি সুন্দর সব। এরা খুব ভালো গভীর সাধন কথা, গভীর সাধন তত্ত্বের কথা। সারবচনে আছে, তুমি আমাকে আমাকে প্রেম দাও, তুমি আমাকে প্রেম করো, আমি তোমাকে সব দিব। ঠাকুর বলেন ওইটা আসল কথা। প্রেম করো মানে তোমার ভেতর আমাকে পুষ্ট করে তোলো, তোমার মনের ভেতর, তোমার সব কিছুর মধ্যে আমাকেই পুষ্ট করে তোলো। কমপ্লেক্সগুলোকে পুষ্ট করে তোলো না, কামক্রোধগুলোকে, ওগুলোকে মোটা বানিও না, আমাকে পুষ্ট করে তোলো। তা এইভাবে যদি মানুষ ঠিক ঠিকভাবে চলে, এটা আসতে সময় লাগে। ঠাকুর বলছেন মক্স করতে, মক্স কথা মানে হলো যে ওই মক টেস্ট হয় না, ওইরকম আর কি। মানে ইচ্ছে করে সেই মনটা দিয়েই অভিনয়ের মতো যেমন করে, সে মনটা দিয়ে হ্যাঁ প্রভুর সঙ্গে কথা বলছি একা একা, আমি তোমায় ভালোবাসি, প্রেম করছি, এরকম ঠাকুর চাইছেন আর কি, এরকম বলতে চাইছেন। এইভাবে চললে পরজন্মে যারা চেষ্টা করে তাদের মধ্যে অধিকাংশই হবে, আর যারা চেষ্টা করবে না তাদের মধ্যে কেউ হবে না। এটা আর বলার অপেক্ষা রাখে না। সর্বশেষে একদম বিদায় লগ্নে আমি এসে উপস্থিত হয়েছি। তো বললাম যে প্রয়োজনীয় টপিকস দেবেন বলবো। থানকুনির উপর একটা ছেড়েছি, চলছে এখন। থানকুনি পাতার কি সায়েন্টিফিক সব গুণ, কি মেডিকেল সায়েন্সের দিক থেকে কী কী গুণ, আবার কসমেটিক সায়েন্সের দিক থেকে কী কী গুণ, সব ওর মধ্যে আমি বলেছি। আপনারা দেখে নিতে পারেন যদি ইচ্ছে হয়। থানকুনি পাতা তো ঠাকুর চালু করেছেন আমাদের সৎসঙ্গীদের মধ্যে। আমি ওখানে সবটা বলেছি, কী কী গুণ আছে, সব বিজ্ঞানগতভাবে কী কী রোগ ব্যাধির ব্যাপার, কি অনেক কিছু বলেছেন। তো বিদায় লগ্নে আমি তার কাছে প্রার্থনা করি আপনাদের জীবন আনন্দে উচ্ছল হয়ে উঠুক, আনন্দেতে থাকুন, শরীর স্বাস্থ্য সব সুন্দর থাকুক, আর ইষ্টকে নিয়ে প্রাণ মাতানো জীবন কাটান। এই কথা বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।